এতদিনে ইরান শেষমেশ বুঝতে পেরে গিয়েছে অ্যাকচুয়ালি পাকিস্তান তারা ডবল স্ট্যান্ড নিচ্ছে। পাকিস্তান অ্যাকচুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে, ওরা কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে না। যেখানে ডোনাল্ড ট্রাম্পের 15টি শর্তকে তারা 16টি বানিয়ে দিচ্ছে, অথচ আমাদের মাত্র 10টি পয়েন্টকে তারা ইগনোর করে যাচ্ছে। পাকিস্তানকে কিছুতেই তিনি হিরো বানাতে পারছেন না। ইরান ধরে নিয়েছে পাকিস্তানের খেল ডাবল গেম, আর সেখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প এবার ভারতকে কিভাবে ভিলেন বানানো যায় সেদিকে নজর দিয়েছে। আরে চায়না ভারত কি করেছে? লড়ছিস তো ইরানের সঙ্গে, যদি যুদ্ধে জিততে না পারিস তার জন্য দায় কার? চায়নার? তার জন্য দায় কার? ভারতের? অ্যাকচুয়ালি হেল হোল হচ্ছে সেই দেশ যেই দেশের প্রেসিডেন্ট একটি সভ্যতা ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দেয়। কোনো এক প্রেসিডেন্ট এসে বলে দেবে যে একে বাদ দিয়ে দিলাম, ওকে ঢুকিয়ে দিলাম, এইভাবে বিশ্বকাপ হয় না, ফুটবল বিশ্বকাপ। সেটা ইতালিও জানে। ডোনাল্ড ট্রাম্প পেছনে দাঁড়িয়ে আসিম মুনিরকে দিয়ে যে কাজ হাসিল করতে চেয়েছিলেন সেটা এখন অসম্ভব। ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠক ভেস্তে গিয়েছে। ইরান জানিয়ে দিয়েছে যে আমরা যাচ্ছি না, কোনো মতেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনা করা যাবে না। আর সেটা মেনে নিয়েই ডোনাল্ড ট্রাম্প তিনি নিজের মতন করে যুদ্ধবিরতির মেয়াদ আরও কিছুদিন বাড়িয়ে দিয়েছে, যতদিন পর্যন্ত না ইরান তাদের নিজস্ব প্রপোজাল নিয়ে এই আলোচনায় অংশগ্রহণ করতে ইচ্ছুক হয়। আর অন্যদিকে ইসরায়েল লেবানন তাদের মধ্যে একটা 10 দিনের যুদ্ধবিরতি স্বাক্ষর হয়েছিল, কিন্তু তার মধ্যেই হামলা পাল্টা হামলা চলছেই। এক সাংবাদিকেরও মৃত্যু হয়েছে লেবাননে, লাস্ট পাওয়া খবর অনুযায়ী। আর এইদিকে যুদ্ধবিরতির নামে মানে ডোনাল্ড ট্রাম্প বলছেন যুদ্ধবিরতি, কিন্তু তারা এখনও হরমুজ প্রণালী ব্লকেট করে রেখেছে। আর তার প্রতিবাদে, তার পাল্টা প্রত্যাঘাতে ইরানও বেশ কয়েকটি জাহাজ তারা আটক করেছে। আপনারা জানেন, অনেকেই বলছেন, আমি দেখছি ফেসবুকে অনেক বাংলাদেশি হ্যান্ডেল থেকে লেখা হচ্ছে নাকি ভারতের জাহাজ আটকে দিয়েছে ইরান, ভারতীয় জাহাজে মুখোশধারী ইরানিয়ান আর্মি গিয়ে নাকি লুটপাট চালিয়েছে, এবার বুঝুক ভারত। যারা ওই পাকিস্তানপন্থী তারা এই বিষয়টাকে নিয়ে মজা নিচ্ছে। আসলে ঘটনা কি তাই? সেই বিষয়টা আজকে আপনাদের জানাবো। চলুন শুরু করছি রণক্ষেত্র। ইন্টো বেশি দীর্ঘায়িত করব না, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন ইরান স্ল্যামস পাকিস্তান। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইরান স্ল্যামস পাকিস্তান। আপনারা ভাবছিলেন ইরান এতদিন পাকিস্তানের প্রশংসা করছে, গুণগান গাইছে এই যুদ্ধবিরতির জন্য, কিন্তু এতদিনে ইরান শেষমেশ বুঝতে পেরে গিয়েছে অ্যাকচুয়ালি পাকিস্তান তারা ডবল স্ট্যান্ড নিচ্ছে। যুদ্ধবিরতির নামে তারা ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, আর দেরিতে হলেও ঘুম ভেঙেছে ইরানের। সেই বিষয়টাও আজকে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন দেখুন, প্রথম স্লাইডে বিবিসির সেই হেডলাইন আমি রেখেছি, যেখানে বলা হয়েছে ইরান সেজ ইট হ্যাজ সিজড 2 ships ইন স্ট্রেট অফ হরমুজ আফটার ভেসেলস অ্যাটাক। ওদের ওই তাওস্কা যে ভেসেলটা মার্কিন যুক্তরাষ্ট্র গুলি চালিয়েছে, তারপর সেটাকে আটক করেছে, সেখানকার যারা নাবিক ছিল তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। আর তার বদলে, তার পাল্টাতে ইরান এবার দুটি জাহাজ স্ট্রেট অফ হরমুজ দিয়ে যাওয়ার সময় তাদেরকে সিজড করেছে, তাদেরকে আটক করেছে। বিবিসি তারা এই হেডলাইন করেছে। কি হয়েছিল গল্পটা? ইরান টুডে থেকে টুইট করা হয়েছে, তারা বলছে লাইবেরিয়া ফ্ল্যাগড কন্টেইনার শিপ MSC Epaminondas being boarded by a special forces team from Iran's IRGC Navy as it attempted to breach the blockade of the Strait of Hormuz. এই হচ্ছে সেই জাহাজ যেখানে বড় করে MSC লেখা আছে, এবং সেই জাহাজে দেখুন একটি বোট নিয়ে এসে এইভাবে তারা IRGC নেভির আর্মিরা এইখান দিয়ে সেই জাহাজের মধ্যে প্রবেশ করে এবং সেই জাহাজকে তারা সিজ করে। এই জাহাজটি বলছে লাইবেরিয়া ফ্ল্যাগড, কিন্তু দেখুন ইরান বলছে লাইবেরিয়া ফ্ল্যাগড, কিন্তু দেখুন খবর হয়ে গেছে নাকি এই MSC জাহাজটি ভারতীয় জাহাজ। বিশেষ করে বাংলাদেশি, যেগুলো পাকিস্তানপন্থী বাংলাদেশি মিডিয়াগুলো এই ধরনের খবর ছাপছে এবং ফেসবুকে তারা লিখে আনন্দও নিচ্ছে। ইন্ডিয়া টুডে কি খবর করেছে এই বিষয়টা কি ধরে? বলছে ভিডিও
প্রথমে যে ভিডিও প্রকাশ করেছে, ভিডিওটা তো প্রকাশ করেছে আইআরজিসি, আপনারা দেখতে পারেন সেই ভিডিওটা। সেই পুরো ভিডিওটা দেখা যাচ্ছে যে যখন আসছে এমএসসি সেই ভেসেলটি, সেই শিপটি, এবং তাকে তাড়া করে আরও একটি বোট নিয়ে আসছে ইরানিয়ান আইআরজিসি নেভির সদস্যরা। তারপর যখন কাছাকাছি চলে আসে তখন তারা এই জায়গা দিয়ে ওই জাহাজে প্রবেশ করে। ইন্ডিয়া টুডের হেডলাইনটা দেখুন, বলছে হাউ মাস্ট ইরানিয়ান কমান্ডার্স সিজড ইন্ডিয়া বাউন্ড শিপ ইন হরমুজ। এখানে একটা ক্লিয়ার করেছে ইন্ডিয়া টুডে। তারা বলছে জাহাজটি ছিল অ্যাকচুয়ালি ইন্ডিয়া বাউন্ড, মানে ভারতের দিকে আসছিল, ভারতগামী, এটা কোনো ভারতীয় জাহাজ নয়। বোঝা গেল? প্রথমেই খোলসা করে দিলাম বিষয়টা। কি বলছে? এ ডে আফটার 2 মার্চেন্ট ভেসেলস ওয়ার সিজড ইনক্লুডিং ওয়ান বাউন্ড ফর গুজরাট। এটি ভারতের গুজরাট বন্দরে আসছিল বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 2টি শিপ বা ভেসেলে তারা সিজ করেছে, আটক করেছে বলে আইআরজিসি নেভি দাবি করছে। তার মধ্যে একটি হচ্ছে সেই এমএসসি যেটি গুজরাট বন্দরে আসছিল। বলছে কি, ইরান রিলিজড ড্রামাটিক ফুটেজ শোয়িং মাস্ক কমান্ডার্স স্টক টেকিং কন্ট্রোল অফ শিপস। এই ভিডিওর ফুল কন্ট্রোল এই মুহূর্তে আইআরজিসির নেভি তারা তাদের নিয়ন্ত্রণেই রেখেছে। এবার দেখুন, আপনাদের দেখাচ্ছি, পাল্টা রয়টার্স খবর করেছে নাকি পাল্টা ইউএস ইন্টারসেপ্ট 3 ইরানিয়ান অয়েল ট্যাঙ্কার্স ইন এশিয়ান ওয়াটার্স, সোর্সেস সেস। বলছে এর প্রত্যাঘাতে, মানে কি, প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র তাওসকাকে আটক করেছে, তাদের নাবিকদের জিম্মি করেছে, তার প্রত্যাঘাতে ইরান আরও 2টি ভেসেল তারা তাদের মতন সিজ করেছে, যার মধ্যে একটি ভারতে আসছিল, লাইবেরিয়ান ফ্ল্যাগ। তার প্রত্যাঘাতে এবার মার্কিন যুক্তরাষ্ট্র বলছে আমরা আরও 3টি ইরানিয়ান অয়েল ট্যাঙ্কার্সকে ইন্টারসেপ্ট করেছি। কোথায়? এশিয়ান ওয়াটার্সে, সোর্সেস সেস, এক্সক্লুসিভ খবর করেছে রয়টার্স। কিন্তু এনডিটিভি ওয়ার্ল্ড করেছে যে 34 ইরান ট্যাঙ্কার্স স্লিপ পাস্ট ইউএস হরমুজ ব্লকেড উইথ ওভার $900 মিলিয়ন ইন অয়েল। রিপোর্ট বলছে এই যে ইউএস ব্লকেট শুরু করেছিল তারই মধ্যে 34টি ইরান ট্যাঙ্কার্স তারা স্লিপ পাস্ট করেছে, স্ট্রেট অফ হরমুজ দিয়ে তারা পাস করেছে। 34টি ইরানিয়ান ট্যাঙ্কার, 34টি, একটা দুটো নয়। ভাবছেন এনডিটিভি ওয়ার্ল্ড ভারতীয় মিডিয়া? না ভাই, ভারতীয় মিডিয়া হলেও তারা আইআরআইবি থেকেই এই খবর নিয়েছে, যে আইআরআইবি ফিনান্সিয়াল টাইমসের উদ্ধৃতি তুলে ধরে টুইট করেছে, লিখেছে at least 34 tankers with links to Iran have bypassed the US blockade since it began, according to the cargo tracking group Vortexa, including several carrying Iranian oil, despite US President Donald Trump declaring the barricade a tremendous success. যেখানে ডোনাল্ড ট্রাম্প এই ব্লকেডের জন্য নিজের সাফল্য দাবি করছে, সেখানে দাঁড়িয়ে আইআরআইবি জানাচ্ছে, ইরানিয়ান প্রেস, এই যে ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং, তারা জানাচ্ছে যে এই মার্কিন যুক্তরাষ্ট্র ব্লকেড করার পরই আমাদের 34টি ট্যাঙ্কার্স, অয়েল ট্যাঙ্কার্স কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লকেটের ওই সামনে দিয়েই গেছে, পাশ কাটিয়েই গেছে, চোখে ধুলো দিয়ে চলে গেছে, কিচ্ছু করতে পারিনি, শুধু মুখেই মানিতং জগৎ। অন্যদিকে দেখুন, ভারতীয় স্পোক্সপারসন MEA মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের স্পোক্সপারসন রণধীর জয়সওয়াল, তিনি বলছেন 10 ইন্ডিয়ান শিপ হ্যাভ এক্সাইডেড দ্য স্ট্রেট অফ হরমুজ সেফলি ইন দ্য লাস্ট ফিউ উইকস। কয়েক সপ্তাহে আমাদের ভারতীয় বন্দরে ভারতীয় ফ্ল্যাট 10টি ইন্ডিয়ান শিপস তারা ইতিমধ্যে ভারতীয় বন্দরে এসে ভিড়েছে। আর হোয়াইল 14 ইন্ডিয়ান শিপস আর স্টিল ইন দ্য পার্সিয়ান গালফ, পার্সিয়ান গালফে এখনও 14টি ভারতীয় ফ্ল্যাগ ভেসেল আটকে রয়েছে, তারাও ফিরে আসবে, কারণ ইরানের সঙ্গে ভারতের সমঝোতা রয়েছে। এবং আমরা যখন ওখান দিয়ে স্ট্রেট অফ হরমুজ থেকে আমাদের যে জাহাজ আসছে, সেই জাহাজ অবশ্যই আইআরজিসি নেভির পারমিশন নিয়েই ওই জায়গা দিয়ে পাস হচ্ছে, স্ট্রেট অফ হরমুজ দিয়ে পাস হচ্ছে, তাই ভারতীয় জাহাজের ওপর কোনো সমস্যা নেই। বিশ্বাস হচ্ছে না? বরং আপনাদের বলে রাখি যে ইরান এবার তাদের চোখ খুলেছে, তারা এবার বুঝতে পারছে যে না, আমরা তো এতদিন ভারতকে খারাপ কটু কথা বলছিলাম, অনেকেই বলছিল ইরানের ভেতর থেকে,
যদিও তাদের সরকারি কর্মকর্তারা ভারতকে নিয়ে কখনোই কিছু বলেনি, বরং এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের একটি জাহাজকে আমরা আশ্রয় দিয়েছিলাম কেরালার একটি বন্দরে, তা নিয়ে প্রশংসাও করা হয়েছিল, ভারতের প্রশংসাও করেছিল ইরান। এবার আপনাদের দেখাই যে এবার যে চোখটা খুলেছে ইরানের, তারা এবার বুঝতে পেরেছে তাদের ভুলটা ভেঙেছে, তাই এবার তারা প্রশংসা নয়, এবার ইসলামাবাদের নিন্দে করতে শুরু করেছে। দেখুন নিউজ 18-এর এক্সক্লুসিভ খবর, যেখানে বলছে প্রো ইউএস টিল্ট। বুঝতে পারছেন যে কথা আমি এতদিন বলে আসতাম আপনাদের, যে পাকিস্তান অ্যাকচুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে, ওরা কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে না। এবার সেই একই কথা ইরানও বলছে ইরান ইজ ফাইনালি কলিং আউট পাকিস্তানস ডাবল গেম। ইরান ধরে ফেলেছে পাকিস্তানের এই দ্বৈত খেলা, দ্বিমুখী খেলা ইরান ধরে নিয়েছে, তাই তারা বলছে ইন এ সার্ফ এসকেলেশনস অফ রেটরিক in Iranian state-controlled television has launched an unprecedented and direct attack on Pakistan's role as a mediator in the ongoing US-Iran conflict, accusing Islamabad of duplicity and questioning its neutrality. তারা বলছে যে আমরা নিরপেক্ষ, পাকিস্তান বলছে আমরা নিরপেক্ষ, তাই জন্যই তো আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করাতে যাচ্ছি। কিন্তু ইরান বলছে যে তোমাদের ডুপ্লিসিটি আমরা ধরে নিয়েছি ভাই, তোমাদের নিরপেক্ষতা কতটা নিরপেক্ষ আমরা সেটাও বুঝে গিয়েছি। আর সেইখান থেকেই প্রশ্ন তুলে দিয়েছে ইরানের স্টেট কন্ট্রোল টেলিভিশন চ্যানেল বলছে কি, দ্য ক্রিটিসিজম এয়ার ডিউরিং এ televised debate marks the first time Tehran's official media ecosystem has so openly targeted Pakistan's military leadership, particularly Army Chief General Asim Munir। বিশেষ করে আর্মি চিফ জেনারেল আসিম মুনিরের নিন্দে করা হয়েছে ইরানের স্টেট কন্ট্রোল টেলিভিশন চ্যানেলের একটি ডিবেটে, যেখানে সরাসরি বলা হয়েছে যে আসিম মুনির, তুমি খাচ্ছ মার্কিন যুক্তরাষ্ট্রের আর এসে আমাদের সঙ্গে বলছো আমরা তোমাদের বন্ধু, কি করে মানবো? আর সেই কারণে যে ইসলামাবাদের দ্বিতীয় দফার বৈঠক ইরান ক্যান্সেল করে দিয়েছে। বিশ্বাস হচ্ছে না, দেখুন কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য ডিটেলস ইরানিয়ান স্টেট টিভি হ্যাজ অ্যাকিউজড পাকিস্তান অফ প্লেইং এ ডাবল গেম। তারা সরাসরি বলছে যে পাকিস্তান ডবল গেম খেলছে আমাদের সঙ্গে, অ্যালেজলিং দ্যাট দ্য ইসলামাবাদ ইজ publicly allying with the United States while privately maintaining engagement with Tehran। বলছে তারা প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে কথা বলছে, প্রকাশ্যে তারা ডোনাল্ড ট্রাম্পের শাগরেদ হিসেবে নিজেদেরকে তুলে ধরছে, আর আমাদের সঙ্গে প্রাইভেটলি গোপনে যোগাযোগ রাখার চেষ্টা করছে, তেহরানের সঙ্গে গোপনে যোগাযোগ রাখার চেষ্টা করছে, আর বলছে দেখুন আমরা তো তোমার ভাই, তোমরাও মুসলিম আমরাও মুসলিম। বুঝতে পারছেন? অথচ গোটা বিশ্বের কাছে পাকিস্তান দেখাচ্ছে আমরা তো মার্কিন যুক্তরাষ্ট্রের ভাই, ডোনাল্ড ট্রাম্প আমাদের যা বলবে আমরা তাই করব। অথচ এদিকে দেখুন গোপনে তেহরানকে কাছে পাওয়ার চেষ্টা করছে কে? ইসলামাবাদ, পাকিস্তান, আসিম মুনির, সেবা শরীফরা। Analysts on Iranian television argued that instead of advancing Iran's positions, Pakistan pushed 15 to 16 new US-backed demands while ignoring Tehran's original 10-point framework। তাদের বক্তব্য, ডিবেটে যে সমস্ত বিশ্লেষকরা অংশগ্রহণ করেছিলেন তাদের বক্তব্য যে পাকিস্তান যে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করছে এখানেই স্পষ্ট, যেখানে ডোনাল্ড ট্রাম্পের 15টি শর্তকে তারা 16টি বানিয়ে দিচ্ছে, অথচ আমাদের মাত্র 10টি পয়েন্টকে তারা ইগনোর করে যাচ্ছে, পাত্তাই দিচ্ছে না। তাহলে এখানেই তো বোঝা যায়, তাই না? এখানেই তো বোঝা যায় আসিম মুনির যখন তেহরানে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের মেসেজ নিয়ে, তখনই আসিম মুনিরের হাতে পাল্টা ইরানেরও কিছু মেসেজ দেওয়া হয়েছিল, আর সেই মেসেজ নিয়ে আসিম মুনির ওয়াশিংটনকে সেই মেসেজ দিয়েছে কিনা তা নিয়ে এখন সন্দেহ প্রকাশ করছে ইরান। আর সেখানেই স্পষ্ট হয়ে যাচ্ছে আসিম মুনির যে ডোনাল্ড ট্রাম্পেরই প্রতিনিধিত্ব করছে, আর এই ভুল এবার ইরানের ভেঙে গেছে। দেখুন মাসুদ পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্ট, তিনি বলছেন দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান হ্যাজ ওয়েলকামড ডায়ালগ অ্যান্ড এগ্রিমেন্ট অ্যান্ড কন্টিনিউস টু ডু সো। বলছে আমরা অবশ্যই আলোচনা এবং একটি চুক্তি করতে চাই, অবশ্যই। ইরানের সরকার, ইসলামিক রিপাবলিক অফ ইরান, তারা এই বিষয়টাকে স্বাগত জানায়।
ওয়েলকাম করছে, কিন্তু ব্রিচ অফ কমিটমেন্টস, একটা কথা দিয়ে সেটা না রাখা, ব্লকেট অ্যান্ড থ্রেডস, হরমুজ প্রণালী ব্লক করে রাখা, উল্টে হুমকি দেওয়া, আর মেন অবস্টেকলস টু জেনুইন নেগোসিয়েশনস। বলছে এটাই কিন্তু একটি গঠনমূলক আলোচনার সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কি কি? এই যে কথা দিয়ে কথা না রাখা, ব্লকেট করে দেওয়া, ধুমধাম হুমকি দিয়ে দেওয়া, ডোনাল্ড ট্রাম্পকে তিনি উদ্দেশ্য করে বলছেন। আর এই যে কথা দিয়ে কথা না রাখা, ব্রিজ অফ কমিটমেন্ট, এখানেও কিন্তু তিনি হালকা করে ইসলামাবাদকে ঝেড়ে দিয়েছেন। তারপর কি বলছে? ওয়ার্ল্ড সিজ ইউর এন্ডলেস হিপোক্রিটিক্যাল রেটরিক অ্যান্ড কন্ট্রাডিকশনস বিটুইন ক্লেমস অ্যান্ড অ্যাকশনস। বলছে গোটা বিশ্ব দেখছে যে তোমাদের হিপোক্রিটিক্যাল রেটরিক এবং আপনাদের যে কথা এবং ক্লেম এবং কথার মধ্যে যে সংঘর্ষ যেটা করছেন, যেটা আপনারা ঘটাচ্ছেন, একদিকে অবরোধ আর অন্যদিকে বলছেন আমরা যুদ্ধবিরতি চালিয়ে যাচ্ছি, দুটোর মধ্যে সংঘর্ষ হচ্ছে ভাই, সংঘর্ষ হচ্ছে। এটা কখনোই একটা নির্দিষ্ট সমাধান হতে পারে না। ইরানের প্রেসিডেন্ট তিনি সরাসরি টুইট করে এই কথা জানাচ্ছেন। অন্যদিকে দেখুন, এনডিটিভি ওয়ার্ল্ড করেছে ডোনাল্ড ট্রাম্প তিনি কিছু না পেয়ে মানে মাথা খারাপ হয়ে গেছে না তার, এখন কিছু করার নেই, মানে ইরান আসছে না ইসলামাবাদের দ্বিতীয় দফার বৈঠকে, তা সত্ত্বেও তিনি বলছেন ঠিক আছে আমরা মেনে নিচ্ছি, আসতে হবে না, যখন তোমাদের সময় হয় তখনই এসো, আমরা মেনে নেবো। মানে মাথা খারাপ হয়ে গেছে, কি করবে, কিছু করার নেই তো ডোনাল্ড ট্রাম্পের। তাই তিনি এখন আবার পুরনো একটি, এই যে মাইকেল সেভেজের একটি পুরনো ভিডিও যেখানে তিনি ইন্টারভিউ দিয়েছিলেন সেভেজ নেশন, সেই ভিডিওর একটি অংশ তিনি তার সোশ্যাল ট্রুথে লিখেছেন, পোস্ট করেছেন এবং তার সঙ্গে একটা কাব্যগ্রন্থ লিখেছেন। হ্যাঁ, কাব্যগ্রন্থই বটে। দেখুন, এটা পড়ার মতন আমার সময় নেই, এটা পড়তে গেলে এখন গোটা এপিসোডই শেষ হয়ে যাবে। আপনারা যে দেখেছেন এবং তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদেরকে আমি দেখাচ্ছি। এনডিটিভি ওয়ার্ল্ড করেছে, বলছে কি, চায়না, ইন্ডিয়া অর সাম আদার হেল হোল, ট্রাম্প রিপোস্ট অ্যান্টি ইন্ডিয়া র্যান্ট ওভার বার্থ রাইট সিটিজেনশিপ। মানে জন্মালেই আপনি তার নাগরিক, আমেরিকাতে এই নিয়ম রয়েছে, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া যায় আমেরিকাতে। আর এই বিষয়টাকে নিয়ে যখন একটি পুরনো সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, মাইকেল সেভেজ তাকে জিজ্ঞাসা করেছিল এই বিষয়টা, মানে উস্কে দিয়েছিলেন তিনি আর কি, তখন তিনি বলেছিলেন যে চায়না, ইন্ডিয়ার মতো আরও বেশ কিছু দেশ রয়েছে নরকের দেশ, তারা বুঝতে পারছেন, নরক কুণ্ড, সেখান থেকে কিছু মানুষ আসে এখানে এসে তাদের নাগরিকত্ব পাওয়ার জন্য। এই আলোচনায় উঠে এসছে যে কিভাবে তারা বলছে আর কি যে ভারতীয়রা, চাইনিজরা নাকি 9 মাস প্রেগনেন্ট থাকাকালীন তারা বিমানে করে উড়ে চলে আসে আমেরিকায়। এবং কেন আসে? তার কারণ সেখানে তাদের বাচ্চা জন্ম নেবে, বাচ্চা জন্ম নিলেই সে দেশের নাগরিকত্ব পেয়ে যাবে, আর বাচ্চার সন্তানের সূত্রে বাবা মাও নাগরিকত্ব পেয়ে যাবে। এটার বিরোধিতা তিনি অনেক দিন ধরেই করছেন, ফার্স্ট টার্ম থেকেই করছেন। আবার তিনি এই বিষয়টাকে সামনে নিয়ে এসছেন, সামনে নিয়ে এসে দেখাতে চাইছেন এবং ভারতের বিরুদ্ধে তার যে কটু কথা সেটা আরও বিশাল করে মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। উপায় নেই, পাকিস্তানকে কিছুতেই তিনি হিরো বানাতে পারছেন না। ইরান ধরে নিয়েছে পাকিস্তানের খেল, ডাবল গেম। আর সেখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প এবার ভারতকে কিভাবে ভিলেন বানানো যায় সেদিকে নজর দিয়েছে। যুদ্ধ নিয়ে কিছু বলতে পারছে না, কারণ যুদ্ধে ইরানের পাশেই রয়েছে ভারত। কিন্তু দেখুন, যখন সোজা আঙুলে ঘি তুলতে পারছেন না তখন তিনি আঙুলটা বেঁকাচ্ছেন আর বেঁকিয়ে ইশারা করছেন ভারতের দিকে, চায়নার দিকে। আরে চায়না ভারত কি করেছে? লড়ছিস তো ইরানের সঙ্গে, যদি যুদ্ধে জিততে না পারিস তার জন্য দায় কার? চায়নার। তার জন্য দায় কার? ভারতের। দেখুন তার এই যে পোস্টের, এই যে রিপোস্ট করেছে না তিনি, এই রিপোস্টের জবাবও দিয়ে দিয়েছে ইরান। দেখুন ইন্ডিয়া টুডে করেছে, ইন্ডিয়া চায়না ক্রেডলস অফ সিভিলাইজেশনস, ইরান হিটস ব্যাক অ্যাট ট্রাম্পস হেল হোল জিবি। বলে দিয়েছে যে ইন্ডিয়া আর চায়না হচ্ছে এই মানব সভ্যতার সবচেয়ে পুরনো অস্তিত্ব। আপনি কিভাবে বলে দিতে পারেন ভাই এরকম কথা? হ্যাঁ, বলেছিলেন, মানুষ ভুলে গিয়েছিল, সেটাকে আবার নতুন করে রিপোস্ট করার কি দরকার? এরকম একটা কাব্যগ্রন্থ লেখার কি দরকার? বলছে কি, ইরান অন থার্সডে ডিফেন্ডেড ইন্ডিয়া অ্যান্ড চায়না, কলিং দেম ক্রেডলস অফ সিভিলাইজেশনস আফটার ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোটিং এ লেটার রেফার্ড টু দ্য টু এশিয়ান জায়ান্টস অ্যাজ hell holes. China and India are the cradles of civilizations. In fact, the hellhole is where its war criminal president threatened to
decimate civilizations in Iran, the Iranian embassy in Hyderabad wrote. এই হচ্ছে সেই টুইট যেখানে তারা বলছে যে অ্যাকচুয়ালি হেল হোল হচ্ছে সেই দেশ যেই দেশের প্রেসিডেন্ট একটি সভ্যতা ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দেয়। ভাবুন এই ডোনাল্ড ট্রাম্পের জন্য গোটা আমেরিকার কীভাবে বদনাম হচ্ছে। তিনি বদনাম করতে গিয়েছিলেন চায়নার, তিনি বদনাম করতে গিয়েছিলেন ইন্ডিয়ার, অথচ কিভাবে তার বদনাম তার দিকেই ফিরে চলে আসে। ইরান বুঝিয়ে দিয়েছে, তার কথাতেই তাকে উত্তর দিয়ে দিয়েছে, বলছে অ্যাকচুয়ালি হেল হোল সেটাই, হেল হোল ইজ হোয়ার ইটস ওয়ার ক্রিমিনাল প্রেসিডেন্ট, মানে যুদ্ধ অপরাধী প্রেসিডেন্ট থ্রেটেন, প্রতিনিয়ত হুমকি দেয়, ডেসিমেট দ্য সিভিলাইজেশনস ইন ইরান, একটা সিভিলাইজেশন, একটা সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি দেয় যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের দেশই অ্যাকচুয়ালি হেল হোলস। কে বলছে? ইরান বলছে এই কথা। দেখুন এত কিছু করেও যখন কিছু হচ্ছে না, তখন উল্টো দিক দিয়ে, মানে এইভাবে নাক ধরতে পারছে না, আপনাকে বেঁধে রেখেছে আপনার হাত, তাই ঘুরিয়ে নাক ধরার চেষ্টা করছে এবার ডোনাল্ড ট্রাম্প। কীরকমভাবে দেখুন, তার একটা কনভয়কে দিয়ে বলিয়েছে নাকি ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে দাও ইরানকে, তার বদলে ইতালিকে নিয়ে আসো। ইতালি যেহেতু যোগ্যতা অর্জন পর্বে ক্লিয়ার করতে পারেনি, সেই কারণে বলছে ইতালিকে নিয়ে আসো, ইরানকে বাদ দিয়ে দাও। কে বলছেন? এই হচ্ছে সেই ব্যক্তি, ডোনাল্ড ট্রাম্পের সাগরেদ। বলছে ইতালি underwhelmed by Trump envoys suggestions they should replace Iran at World Cup. কে এই কনভয়? পাওলো জাম্পোল্লি। তিনি বলেছেন ফিনান্সিয়াল টাইমসকে, তিনি একটা সাজেশন দিয়েছেন। কি সাজেশন? তিনি বলছেন যে আমি বলবো ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো, তাকে আমি বলবো, এই সাজেশন আমি দেব যে ইরানকে এই বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিন, তার বদলে আমার দেশ ইতালিকে ঢুকিয়ে দিন। কেন বলছি আমার দেশ? তার কারণ দেখুন, বলছে আই অ্যাম ইতালিয়ান নেটিভ অ্যান্ড ইট উড বি এ ড্রিম টু সি দ্য আজুরি অ্যাট এ ইউএস হোস্টেড টুর্নামেন্ট, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র হোস্ট করছে একটা টুর্নামেন্ট, আর সেখানে আমাদের আজুরির টিম থাকবে না, ইতালির টিম থাকবে না। মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। তারাও অংশগ্রহণ করতে চায়, মানে তাদের হয়ে তিনি বলছেন আর কি, যেহেতু তিনি ইতালিয়ান নেটিভ। উইথ 4 টাইটেলস দে হ্যাভ দ্য pedigree to justify inclusion, said Zampoli, an Italian American who is Trump's envoy for global partnership but has no official connection with the World Cup or Italian football. তিনি এই ইতালিয়ান আমেরিকান জাম্পোলি, তিনি ট্রাম্পের গ্লোবাল পার্টনারশিপের একজন এনভয় হতে পারে, কিন্তু তার সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত বিশ্বকাপ এবং ফুটবলের কোনো সম্পর্ক নেই। তারপরেও এই ব্যক্তি হঠাৎ করে উদয় হয় এবং বলে যে আমি এবার ফিফাকে বলবো, ফিফার প্রেসিডেন্টকে আমি বলবো যে ইরানকে বাদ দিয়ে দিন এই বিশ্বকাপ থেকে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র হোস্ট করছে সেখানে ইরান কেন খেলতে আসবে ভাই? ইরান তো যুদ্ধ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, তাহলে খেলতে কেন আসবে? তাদেরকে আসা যাবে না, তাদেরকে বাদ দিয়ে দিন, তার বদলে ইতালিকে ঢুকিয়ে দিন। আমি ইতালির দেশের মানুষ, আমার ভালো লাগবে। আচ্ছা, তারপর কি বলছে? দ্য প্ল্যান সিমস টু বি অ্যান এফোর্ট টু রিপেয়ার টাইজ বিটুইন ট্রাম্পস অ্যান্ড ইতালি প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি আফটার দ্য টু ফেল আউট অ্যামিড দ্য আমেরিকান প্রেসিডেন্টস অ্যাটাকস এগেনস্ট পোপ লিও ওভার দ্য ইরান ওয়ার। পোপ লিওকে ডোনাল্ড ট্রাম্প যে ভাষায় সম্বোধন করেছেন, তারপর ইতালির প্রাইম মিনিস্টারকে নিয়ে তিনি যে ভাষায় মন্তব্য করেছেন, তারপর ডোনাল্ড ট্রাম্পকে মেলোনি কিন্তু ছি করছেন, ধিক্কার জানাচ্ছেন। একাধিক টুইট আপনাদের আমি দেখিয়েছি, একাধিক সংবাদ মাধ্যমের কোট আমি আপনাদের দেখেছি, একটা বাইটও দেখিয়েছি, যেখানে মেলোনি বলছেন যে এতগুলো দেশের কাছে পরমাণু রয়েছে, কিন্তু ওয়াশিংটনের মতন, ডোনাল্ড ট্রাম্পের মতন পরমাণু হুমকি দিতে আমি কোনো দেশকে দেখি না। আর এই অবস্থায় দাঁড়িয়ে এরকম একটি সাজেশন, এই অনুরোধ, আসলে এই মেলোনির সঙ্গে ট্রাম্পের যে সম্পর্কের একটা ছেদ তৈরি হয়েছে, তাতে মলম লাগানোর চেষ্টা ছাড়া আর কিছু নয় বলেই মনে করছে বিশ্লেষকরা। ইতালিস মেন স্পোর্টস নিউজ ওয়েবসাইট হ্যাভ গিভেন দ্য স্টোরি অনলি এ পাসিং রেফারেন্স। একটা সুন্দর করে একটা ছবি দিয়ে একটা খালি কপি করে দিয়েছে, রেফারেন্সই দেয়নি। ওদিকে দেখুন, স্পোর্টস মিনিস্টার আন্দেরা আবোদি টোল্ড দ্য ইতালিয়ান নিউজ এজেন্সি লা প্রেস, বলছেন ফার্স্টলি ইট ইজ নট পসিবল, প্রথমত এটা তো সম্ভব নয়, অসম্ভব বিষয়, যেতে ইরানকে বাদ দিয়ে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া, ইতালিকে ঢুকিয়ে দেওয়া সম্ভব নয়। আর কি বলছে? সেকেন্ডলি ইট ইজ নট অ্যাপ্রিসিয়েট ইউ কোয়ালিফাই অন দ্য পিচ, দ্বিতীয়ত এটা কখনোই যুক্তিযুক্ত হতে পারে না।
তার কারণ হচ্ছে আপনি সবসময় আপনার যোগ্যতা অর্জন মাঠে করেন, কোনো কূটনীতির চালে হয় না। কোনো এক প্রেসিডেন্ট এসে বলে দেবে যে একে বাদ দিয়ে দিলাম, ওকে ঢুকিয়ে দিলাম, এইভাবে বিশ্বকাপ হয় না, ফুটবল বিশ্বকাপ। সেটা ইতালিও জানে। তারা 4টে বিশ্বকাপ জিতেছে এবং গত 4 বারের বিশ্বকাপে তারা অংশগ্রহণ করছে না, এবারও করছে না, এটা নিয়েই। সেখানে দাঁড়িয়েও ইতালির স্পোর্টস মিনিস্টার তিনি তার মান সম্মানটাকে বজায় রেখেছেন। এই ধরনের আলটপকা সাজেশনে তিনি পা দেননি। দেখুন অন্যদিকে ইকোনমি মিনিস্টার তিনি বলছেন যে সেইং দ্য আইডিয়া ওয়াজ সেমফুল, অত্যন্ত লজ্জাজনক। এই ধরনের আইডিয়া দেওয়াটাও অত্যন্ত লজ্জাজনক। আপনারা ভাবছেন ঘুরপথে এসে আমাদের সঙ্গে বন্ধুত্ব করবেন, এভাবে বন্ধুত্ব হয় না। যে ইরান তারা যোগ্যতা অর্জন করে এই বিশ্বকাপ খেলতে যাচ্ছে, সেই ইরানকে আপনারা বলছেন বসিয়ে দেবেন, আর তার বদলে মেলোনির সঙ্গে এখন ট্রাম্পের সম্পর্ক খারাপ বলে বলছেন ইতালিকে ঢুকিয়ে দেবেন। এইভাবে হয় নাকি কখনো কিছু? ইতালি নিজেই এটাকে নিন্দে করছে। দেখুন ইতালি নিজেই করছে এর নিন্দে। কি বলছে? লিডিং ইতালিয়ান কোচ জিয়ানি told Reuters it was the unlikely proposal with any rhetoric Iranian absence logically filled by the team behind them in their qualification group. ইতালির যে কোচ রয়েছেন এই মুহূর্তে তিনি রয়টার্সকে বলেছেন এটা কখনোই হয় না, এটা অসম্ভব বিষয়। যদি ইরান একান্তই মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে আসতে না পারে তাহলে তার পরবর্তীতে থাকা টিমকে এই সুযোগ দেওয়া উচিত। ইতালি কোথা থেকে চলে এলো ভাই? ইতালির কোচ বলছেন এই কথা। অন্যদিকে furthermore, I believe Italy does not need Trump's support on an issue like this. I think we can manage on our own, he said. সেই কোচ বলেছেন যে ট্রাম্পের উচিত আমাদের বিষয়ে কোনো রকম নাক না গলানোর, এই বিষয়ে আমাদের সহযোগিতা করতে হবে না, কারণ আমরা মাঠে খেলে যোগ্যতা অর্জন করতে জানি এবং পরবর্তীতে করব। ট্রাম্পের উচিত আমাদের কোনো রকম সাজেশন না দেওয়া, কোনো রকম সাপোর্ট না করার, কারণ আমরা জানি আমাদের টিমকে কিভাবে ম্যানেজ করতে হয়, আমরা জানি কীভাবে খেলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে হয়। না খেলে ঘুর পথে আমরা এইসব করব না। যাই করতে চাইছেন এখন ডোনাল্ড ট্রাম্প, সেখানেই তিনি ফেসে যাচ্ছেন। আর অন্যদিকে ইরান তো ধরে নিয়েছে ইসলামাবাদকে। ডোনাল্ড ট্রাম্পকেও নিন্দে করছে, ইসলামাবাদেরও নিন্দে করছে ইরান। আর একদিক দিয়ে ভালো হতে চেয়েছিল ইতালির কাছে ডোনাল্ড ট্রাম্প, আর সেখানেও সমস্যায় উঠে এসে দাঁড়িয়েছে। যার জন্য করিচুরি সেই বলে চোর, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বলেছিল ঠিক আছে বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দিয়ে দাও, ইতালিকে ঢুকিয়ে দাও। ইতালি এখন নিজেই বলছে না ভাই আমার দরকার নেই, আমরা যখন বিশ্বকাপ খেলবো নিজেদের যোগ্যতা অর্জন করেই নিজেরা খেলবো, অন্য কোনো দেশের পরিবর্তে আমরা বিশ্বকাপ খেলতে যাব না। বোঝা গেল বিষয়টা? কোন দিক দিয়ে আমি আজকে এই হেডলাইনটা রেখেছি, ইরান স্ল্যামস পাকিস্তান। বোঝা গেল আশা করি যে পাকিস্তানের এই যে দ্বিমুখী চাল ধরে নিয়েছে ইরান। ডোনাল্ড ট্রাম্প পেছনে দাঁড়িয়ে আসিম মুনিরকে দিয়ে যে কাজ হাসিল করতে চেয়েছিলেন সেটা এখন অসম্ভব। তাই এই হরমুজ প্রণালীতে ব্লকেট পাল্টা ব্লকেট হয়তো চলতেই থাকবে। এই যুদ্ধ কবে শেষ হবে সেটাও কিন্তু অনিশ্চিত এই মুহূর্তে, কারণ ওইদিকেও ইসরায়েল এবং লেবাননের যুদ্ধও কিন্তু আবার পুরো দমে শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে সেই বিষয়টিও আপনাদের সামনে তুলে ধরবো, কথা দিলাম। আজকের এই এপিসোড যদি আপনাদের ভালো লাগে, যুক্তিযুক্ত এবং বাস্তবধর্মী বিশ্লেষণ মনে হয়, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7। এই শেষ পর্যন্ত যারা দেখলেন তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। আর দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।